বড় বাজারে গোডাউনে আগুন। বনফিল্ড রোডের কাছে রাসায়নিকের গোডাউনে আগুন। দমকলের 5টি ইঞ্জিনের চেষ্টা, এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা জানার চেষ্টা করব। তবে তার আগে আরো একবার জানাই, বড় বাজারে গোডাউনে আগুন। বনফিল্ড রোডের কাছে রাসায়নিকের গোডাউনে আগুন। দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? কিভাবে আগুন লাগলো, কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি এখন? দেখো, একেবারে 2:45 নাগাদ 48 নম্বর বনফিল্ড রোড, এই সেই রাসায়নিকের গোডাউন, এখানেই আগুন লাগে। মূলত এই গোডাউনের ভেতরে অ্যাসিড থেকে শুরু করে বেশ কিছু কেমিক্যাল পদার্থ মজুত রয়েছে, যেই কারণে যে ধোঁয়া তুমি দেখতে পাচ্ছ বেরিয়ে আসছে। কিছুক্ষণ পরপরই এই ধোঁয়া বেরিয়ে আসছে এবং অক্সিজেন মাস্ক নিয়ে দমকল কর্মীরা কুলিং প্রসেস করার চেষ্টা করছে। ফোমের মাধ্যমে এখানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং এই আগুন কিন্তু ঠিক অন্য আগুনগুলোর থেকে আলাদা, কারণ কেমিক্যাল ফায়ারের ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের বিষাক্ত গ্যাস বেরিয়ে আসে এবং জলের জায়গায় ফোম ব্যবহার করে সেই গ্যাসগুলোকে কুল ডাউন করার প্রচেষ্টা করা হয়। ইতিমধ্যে দমকল কর্মীরা দেখছো ফোমের মাধ্যমে এই যে গোডাউন, সেখানে ফোম চার্জ করে ইতিমধ্যে কুলিং প্রসেস চালাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরপরই ছোট বিস্ফোরণের শব্দ আসছে এবং এই যে বিষাক্ত ধোঁয়া তা বেরিয়ে আসছে। অক্সিজেন মাস্ক পরে যে উৎসস্থল, আগুনের যে উৎসস্থল, সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা এবং কার্যত 5টি ইঞ্জিন ইতিমধ্যে এই বনফিল্ড রোড যে গোডাউন কেমিক্যালের, সেই গোডাউনে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে। এখনো যে কুলিং প্রসেস, সেই কুলিং প্রসেস যখনই ফোম ব্যবহার করা হচ্ছে তারপরই কিন্তু এই বিষাক্ত যে ধোঁয়া তা বেরিয়ে আসছে। সেক্ষেত্রে ফায়ার অ্যারেস্ট করা গেলেও ওপরেই ঘন বসতি অঞ্চল ছিল, দমকল কর্মীরা যারা ভেতরে ফেসেছিলেন তাদেরকেও বার করে নিয়ে এসেছে। তুমি দেখছো এই অক্সিজেন মাস্ক পরেই কিন্তু ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এবং শুধু তাই নয়, যে ফোম, সেই ফোম ব্যবহার করে যাতে কোনোভাবে আবারও এই ধোঁয়া বাইরে বেরিয়ে না আসতে পারে সেই বিষয়ের দিকেই কিন্তু দমকল কর্মীরা জোর দিচ্ছে। সেক্ষেত্রে এখানে কি ধরনের কেমিক্যাল মজুদ ছিল এবং তার কোনো যথাযথ অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যে ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এবং ফোম দিয়ে ইতিমধ্যে কুলিং ডাউন যে প্রসেস, সেই কুলিং ডাউন প্রসেস দমকল কর্মীরা শুরু করেছেন। সঙ্গে থাকো রৌনক। বড় বাজারে গোডাউনে আগুন। বনফিল্ড রোডের কাছে রাসায়নিকের গোডাউনে আগুন লাগে। দমকলের 5টি ইঞ্জিনের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বড় বাজারে গোডাউনে আগুন। বনফিল্ড রোডের কাছেই গোডাউনে আগুন ধরে। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, যেহেতু রাসায়নিকের গোডাউন, সেখানেই আগুন লেগে যায়, দমকল কর্মীরা তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে আগুন নেভানোর কাজে। তুমি যেমনটা বলছিলে যে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু এই মুহূর্তে কি ছবি, কি পরিস্থিতি? রাসায়নিকের গোডাউন, সেখানেই আগুন। দেখো, একেবারে যে রাসায়নিক পদার্থ তুমি দেখতে পাচ্ছ, ফোম দেওয়ার পরে যে সাদা একটা জল বেরিয়ে আসছে তা অত্যন্ত বিষাক্ত এবং জুতোর শোল কিন্তু সেই জলে কার্যত গলে যাচ্ছে। ইতিমধ্যে দমকল কর্মীরা অক্সিজেন মাস্ক পরে আগুনের উৎসস্থলে পৌঁছাচ্ছেন। আর এই যে কেমিক্যাল ফায়ার, তা কিন্তু নিয়ন্ত্রণের জন্য ফোম ব্যবহার করা হয় এবং শুধু তাই নয়, এই যে ধোঁয়া তা কিছুক্ষণ পরপরই বেরিয়ে আসছে, অত্যন্ত বিষাক্ত ধোঁয়া, এবং অক্সিজেন মাস্ক পরেই সেই যে উৎসস্থল সেখানে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। 5টি ইঞ্জিন এখনো পর্যন্ত কাজ করছে এবং ফায়ার অ্যারেস্ট করা গেলেও যতক্ষণ না পর্যন্ত পুরোপুরিভাবে কুলিং প্রসেস এখানে সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধোঁয়া বেরিয়ে আসবে। এবং দমকল সূত্রে জানা যাচ্ছে এটি একটি কেমিক্যালের গোডাউন, অ্যাসিড থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের কেমিক্যাল এখানে মজুদ ছিল। সেক্ষেত্রে স্পষ্ট কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা বা যখন আগুন লাগে তারপরে এখানকার ফায়ার সিস্টেম কাজ করেছে কিনা, এইগুলো নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। ইতিমধ্যে যে কুলিং প্রসেস, অক্সিজেন মাস্ক পরে তোমায় দেখাবো যে দমকলের যে অক্সিজেন কিট, সেই অক্সিজেন কিট পরে ইতিমধ্যে আগুনের উৎসস্থলে তারা প্রবেশ করছেন এবং যে বিষাক্ত কেমিক্যাল তা ইতিমধ্যে বাইরে বেরিয়ে আসছে এবং কুলিং প্রসেস, সেই কুলিং প্রসেস ইতিমধ্যে চালানো হচ্ছে দমকল কর্মীদের পক্ষ থেকে। সঙ্গে থাকো রৌনক। যথেষ্ট বেগ পেতে হচ্ছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও এখনো পর্যন্ত কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে ধোঁয়ায় ঢেকে রয়েছে চারিদিক। এবং বনফিল্ড রোডের কাছে রাসায়নিকের গোডাউন, সেই গোডাউনেই আগুন ধরে যায়। দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে, কিছুটা পুরোপুরি নিয়ন্ত্রণে এখনই বলা যাচ্ছে না, তবে কুলিং প্রসেস চলছে সেখানে। তবে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। আমি আবারও যাব, রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, যে ছবিটা যথেষ্ট উদ্বেগের, তুমি যেমনটা বললে যে যেখানে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে প্রবেশ করতে পারছেন না দমকল কর্মীরা।
দেখা একেবারে তুমি যে ছবি দেখছো যে অক্সিজেন কিট, সেই অক্সিজেন কিট পরে কিন্তু ইতিমধ্যে আগুনের যে উচ্চস্থল সেখানে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। কারণ তোমায় যেটা জানাচ্ছিলাম যে বিষাক্ত ধোঁয়া, অর্থাৎ প্রচুর পরিমাণে কেমিক্যাল এবং অ্যাসিড জাতীয় পদার্থ মজুদ রয়েছে, যেই কারণেই কিন্তু ভেতরে প্রবেশ করতে অত্যন্ত বেগ পেতে হচ্ছে। অক্সিজেন মাস্ক পরেই ভেতরে প্রবেশ করছেন দমকল কর্মীরা। এবং তোমাকে দেখাবো যে সাদা জল, অর্থাৎ যখন ফোম চার্জ করা হচ্ছে তারপরে একটা বিষাক্ত সাদা জল বাইরে বেরিয়ে আসছে। এবং কেমিক্যাল ফায়ারের ক্ষেত্রে কিন্তু ফোম দেওয়ার পরে এই ধরনের ধোঁয়া বেরোয়, এবং যতক্ষণ না পর্যন্ত এই ধোঁয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে তা বলা যায় না। এবং যতক্ষণ দমকল কর্মীরা কুলিং প্রসেস পুরোপুরি করছেন ততক্ষণ পর্যন্তই কিন্তু এই ধোঁয়া বাইরে বেরিয়ে আসবে। সেক্ষেত্রে অক্সিজেন মাস্ক পরেই কিন্তু তারা ইতিমধ্যে যে উৎসস্থল সেখানে পৌঁছানোর চেষ্টা করছে। গোটা এলাকা ইতিমধ্যে খালি করে দেওয়া হয়েছে। ওপরেই বেশ কয়েকজন বসবাস করতে নজর থাকুক রৌনক। আজ সুপ্রিম কোর্টের দিকে নজর ছিল। ইডির করা আইপ্যাক মামলার শুনানি ছিল, আর সেই মামলায় যে শুনানি ছিল আজকে, ইডির মামলায় সব পক্ষকে নোটিশ, 2 সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে সব পক্ষকে। ইডির মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। কি হলো আজ সওয়াল পর্ব চলাকালীন, কি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, জানার চেষ্টা করব। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, দিনভর যে মামলার দিকে নজর ছিল প্রত্যেককে, সেই হাই ভোল্টেজ মামলা শেষ নিয়ে সুপ্রিম কোর্ট মামলা গ্রহণ করলো। 2 মামলায় সব পক্ষকে নোটিশ জারি করলো। এক্ষেত্রে মামলার পক্ষ বলতে রাজ্য সরকার, তৃণমূল সুপ্রিমো, এর পাশাপাশি ডিজিপি কলকাতা পুলিশ কমিশনার, ডিসি সাউথ কলকাতা পুলিশ, প্রত্যেককে নোটিশ সার্ভ করা হয়েছে। এবং মামলায় যে গুরুতর অভিযোগ ইডি তুলেছে সেই অভিযোগের কি প্রত্যুত্তর বা জবাব রয়েছে তাদের কাছে, তা 2 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টকে জানাতে হবে। 2 সপ্তাহ পর 3 ফেব্রুয়ারি এই মামলা শুনানির জন্য আসবে। অন্যদিকে এই মামলায় ইডি একটা রক্ষা কবচের প্লেয়ার ছিল। সেই মামলাতে যতগুলি অভিযান সম্পর্কিত 2টো পিও রয়েছে, প্লেস অফ অকারেন্স, 2টো জায়গাতে যা যা এফআইআর রয়েছে সেই এফআইআর ওপর তদন্তের মুখ আপাতত সুপ্রিম কোর্ট বন্ধ করে দিয়েছে। পাশাপাশি 2 প্লেস অফ অকারেন্সের সিসিটিভি ফুটেজ বা যে নথি রয়েছে পার্শ্ববর্তী এলাকা, স্থানীয় এলাকা, সেই সমস্ত নথি সংরক্ষণ করতে হবে, এমনটা কিন্তু নির্দেশে জানানো হয়েছে। সঙ্গে থাকো অর্ণব। ইডির মামলায় সব পক্ষকে নোটিশ, 2 সপ্তাহের মধ্যেই জবাব দিতে হবে সব পক্ষকে। ইডি মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। ততদিন সব ডিজিটাল এভিডেন্স সংরক্ষণের নির্দেশ। ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়। আজ ইডির আইনজীবীর তরফ থেকে কি বলা হলো জানার চেষ্টা করব। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, ইডির আইনজীবীর তরফ থেকে সওয়াল পর্ব চলাকালীন কি বলা হলো? দেখো, এই ঘটনা প্রথম নয়, ঘটনা কার্যত পুনরাবৃত্তি হয়েছে। এর আগে সিবিআই যে ঘটনা ঘটেছিল, কার্যত ইডি অভিযানের সময় সিবিআই এর ক্ষেত্রে যে ঘটনা ঘটেছিল, এবার ইডির ক্ষেত্রে ঘটনা ঘটেছে। এবং এই ঘটনা পরপর যেভাবে ঘটে চলেছে, সেক্ষেত্রে একটা নির্দিষ্টভাবে কোনো দিক নির্দেশনা সুপ্রিম কোর্টের তরফে না থাকলে পুরো বিষয়টার মধ্যে যেন একটা এনার্কি, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং অথরাইজেশন ছিল ইডি ওই জায়গায় অভিযান করার জন্য, ইন্টিমেশন ছিল রাজ্য প্রশাসনের কাছে বা পুলিশের কাছে, তারপরও যেভাবে বাধা দেওয়া হয়েছে এবং যাদের এই ইডি অফিসারদের কার্যত রক্ষা করার কথা, কার্যত তারাই এই বাধায় অংশ নিয়েছে। এই অবস্থায় একাধিক যে আবেদন ছিল প্রথম দিন থেকে আমরা বলছিলাম এই মামলায় সোমবার থেকে, সেই আবেদনগুলি তাদের তরফে করা হয়। এবং এক্ষেত্রে আলাদা করে আজকে আইপিএস অফিসার এবং আইএস অফিসার, আমলা এবং শীর্ষ পুলিশ কর্তাদের বিরুদ্ধে তারা যে পদক্ষেপ চেয়েছে এবং আইপিএস অফিসার তাদের সাসপেন্ড করার বিষয় রয়েছে, সেই বিষয়গুলো সামনে আনা হয়। এবং এক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টা পরে কেন ইন্টিমেশন করা হলো, অর্থাৎ 6:30টায় সার্চ অপারেশন এবং 11:30টার সময় ইন্টিমেশন করা হচ্ছে রাজ্যকে, এই বিষয়টা তুলে ধরা হয়। এবং একই সঙ্গে সমান্তরাল একটা প্রসিডিং বিচার প্রক্রিয়া, একদিকে আর্টিকেল 226 কলকাতা হাইকোর্টে ইডি মামলা করছে, অন্যদিকে আর্টিকেল 32 সুপ্রিম কোর্টে মামলা করছে ইডি। কাজে এই সমান্তরাল প্রসিডিং এর জায়গায় কলকাতা হাইকোর্টে মামলা ফেরানো এমনটা দাবি করা হয়েছিল, যদি ইডির তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সেখানে যেভাবে আদালতে বিচারের কাজে বাধা দেওয়া হয়েছে, সেই জায়গায় মামলা ফিরে যাওয়াটা অযৌক্তিক। যদিও ইডির তরফে জানানো হয় সুপ্রিম কোর্টের এর আগে একাধিক এরকম নজির রয়েছে, সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করে নির্দেশ দান করতে পারে, এরপরই মামলা গ্রহণ এবং আগেই যেটা বললাম নির্দেশ দান। বেশ, আজকে ওই কোর্টে সারাক্ষণ ধরে মামলা চললো, দিয়ে নোটিশ ইস্যু করেছে এবং 2 সপ্তাহের মধ্যে এফিডেভিট দিতে বলেছে। যে সমস্ত কেসগুলো ইনিশিয়েট করেছে ক্যালকাটা পুলিশ আর বিধাননগর পুলিশ, সেগুলো স্টে করেছে। আর যা
সিসিটিভি যেগুলো সিজ করে সেগুলো প্রিজার্ভ রাখতে হবে। এখানে যেহেতু একটা লার্জার কোশ্চেন অ্যারাইজ করছে যেহেতু সেন্ট্রাল এজেন্সি যখন কাজ করছে, স্টেট এজেন্সিজ ইন ডিফারেন্ট স্টেটস আর ইন্টারফিয়ারিং ইন ডিফারেন্ট স্টেটস, এটা যেমন একটা কোশ্চেন আছে। আরেকটা কোশ্চেন আছে যে যখনই নির্বাচন আসছে তখনই এই সেন্ট্রাল এজেন্সি হঠাৎ করে স্পিড আপ নিচ্ছে, তারা ইন্টারেস্টিং স্টেপ নিচ্ছে যেখানে যেখানে বিরোধী রয়েছে। দ্যাট ইজ অলসো ম্যাটার, দ্যাট ইজ অলসো রিকোয়ার্ড টু বি heard. These are the 2 points. Their questions are also framed and our issues are also framed. Matter has been directed to appear on 3rd February. হাইকোর্টের শুনানিটা হবে না এখন। বলছে যে লার্জার কোশ্চেন ডিসাইড করুক না, আমাদের কোনো অসুবিধা তো নেই। আমরা তো আর হাইকোর্টে যাইনি, ওরাই হাইকোর্টে গেছে, ওরাই বলছে আবার সুপ্রিম কোর্টে যাবো। ওরা নিজেরাই ঠিক করতে পারছে না কোন জায়গায় ওরা বেশি কমফোর্টেবল হবে, তাহলে ওরা ডিসাইড করুক। ওরা ওখানে গিয়েছিল, ওখানে শুনেছে, ওরা এখানে এসছে, জজ স্যাররা মনে করছে ওদের শুনবো, ওরা যা মনে করে সেখানে হবে। কেন্দ্রীয় সরকার মনে করছে এখানটা ভালো হবে ওদের জন্য, সেই জন্য এসছে। এবং আইপিএসদের সাসপেন্ড করার একটা আর্জিও ছিল, সেই আর্জি কোর্ট ইডির করা মামলায় সব পক্ষকে নোটিশ জারি, 2 সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে সব পক্ষকে। ইডির মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের, ততদিন সব ডিজিটাল এভিডেন্স সংরক্ষণের নির্দেশ। ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়। পুলিশের এফআইআর এর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। পুলিশের 4 এফআইআর এর উপর স্থগিতাদেশ। 3rd ফেব্রুয়ারি ইডির মামলার পরবর্তী শুনানি। তার আগে ডিজিটাল এভিডেন্স সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে, নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে ইডির মামলায় সব পক্ষকে নোটিশ জারি করা হয়েছে, 2 সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে সব পক্ষকে। ইডির মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। ইডি আধিকারিকদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নয়। পুলিশের এফআইআর এর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। পুলিশের 4 এফআইআর এর উপর স্থগিতাদেশ। 3rd ফেব্রুয়ারি ইডির মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগে ডিজিটাল এভিডেন্স সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। 2 সপ্তাহের মধ্যে সব পক্ষকে জবাব দিতে হবে, কারণ সব পক্ষকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এইভাবে সরকারি কাজে বাধা দেওয়া আর এইভাবে ছিনিয়ে নিয়ে যাওয়া, এটা তো অভূতপূর্ব, সারা পৃথিবীতে কেউ কখনো দেখেনি। লোকতন্ত্রে তার পরিবর্তন যা হওয়ার হবে, সেই জন্য আদালতে একমাত্র ভরসা। তো সেই জন্য আমরা অপেক্ষা করছি। খালি স্টে নয়, কড়া ব্যবস্থা নেওয়া উচিত। যেমন মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী যেটা করেছেন সেটা তার শোভা দেয় না। তার সঙ্গে যে অফিসাররা গেছেন তারাও খুব অন্যায় করেছেন, তারা নিজের সীমাকে পার করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সার্বভৌমত্বকে উনি চ্যালেঞ্জ করেছেন। আমরা ভারতবর্ষে থাকতে চাই, আমরা বাংলাদেশ হতেও দেবো না, আমরা বাংলাদেশে যাব না। আর যারা ভারতবর্ষের সার্বভৌমত্বের বিরোধী হবে তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই চলবে। ভারতবর্ষের সার্বভৌমত্ব যখন চ্যালেঞ্জ হয় তখন তো সেনা যায় সেখানে। এখানে নরেন্দ্র মোদীর সেনা আছে, আমরা আছি, আমরা দেখে নেব। রাঁচির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ রাঁচিতেও ইডি অফিসে পুলিশের অভিযান। রাঁচিতে ইডি অফিসে হানা পুলিশে, ঝাড়খণ্ডের এক সরকারি কর্মীকে মারধর। তদন্তের সময় মারধরের অভিযোগ ইডির বিরুদ্ধে। রাঁচিতেও ইডি অফিসে পুলিশের অভিযান। রাঁচিতে ইডি অফিসে হানা পুলিশে, ঝাড়খণ্ডের এক সরকারি কর্মীকে মারধর। তদন্তের সময় মারধরের অভিযোগ ইডির বিরুদ্ধে। ইডি অফিসারদের বিরুদ্ধে থানায় অভিযোগ। রাঁচিতেও ইডি অফিসে পুলিশের অভিযান। রাঁচিতে ইডি অফিসে হানা পুলিশের, ঝাড়খণ্ডের এক সরকারি কর্মীকে মারধর। তদন্তের সময় মারধরের অভিযোগ ইডির বিরুদ্ধে। ইডি অফিসারদের বিরুদ্ধে থানায় অভিযোগ। অভিযোগের পর তদন্তে রাঁচির ইডি দফতরে পুলিশ। আজ সকালেই সেখানে পৌঁছে যায় পুলিশ আধিকারিকরা। ইডি অফিসে পুলিশের অভিযান। ইডি অফিসারদের বিরুদ্ধে থানায় অভিযোগ, আর সেই অভিযোগের পর তদন্তে রাঁচির ইডি দফতরে পুলিশ। রাঁচিতেও ইডি অফিসে পুলিশের অভিযান। রাঁচিতে ইডি অফিসে হানা পুলিশের। আজ সকালেই রাঁচির ইডি অফিসে পৌঁছে যায় পুলিশ আধিকারিকরা। পুলিশের অভিযান, সেই
পুলিশি অভিযান এখনো চলছে। রাঁচিতেও ইডি অফিসে পুলিশের অভিযান। প্রতিনিধি ওম প্রকাশ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। ओम प्रकाश जी, रांची पुलिस ईडी दफ्तर क्यों पहुंची? जी बता दें कि रांची पुलिस के द्वारा के पास जो एयरपोर्ट थाने में एक शिकायत दर्ज कराई गई थी, जो कि संतोष कुमार के द्वारा शिकायत दर्ज कराई गई थी, जिसमें कि ईडी अधिकारी मारपीट करने का आरोप लगाया गया था। इस पूरे मामले में शुभम और जो प्रतीक हैं ईडी के पदाधिकारी, उन दोनों पर ये मारपीट का आरोप लगा था और उसी मामले की जांच को लेकर ईडी के दफ्तर में इस वक्त रांची पुलिस की टीम पहुंची और फिलहाल अभी भी जो जांच की प्रक्रिया है वो की जा रही है। करीब 7 घंटे से ऊपर का वक्त हो चुका है जब ईडी के दफ्तर में रांची पुलिस की टीम मौजूद है। बता दें कि एफएसएल की टीम भी आई थी। और पुलिस के पास क्या लिखित शिकायत है? जी बिल्कुल, इस पूरे मामले में पीड़ित के द्वारा लिखित शिकायत की गई थी, जिसके बाद जो एफआईआर है वो भी लॉन्च किया गया है और उसी के बाद अब इस पूरे मामले की जो जांच है वो रांची पुलिस के द्वारा की जा रही है। इस पूरे सिलसिले में बता दें कि जो सीसीटीवी फुटेज है उसे खंगाला जा रहा है, तो साथ ही साथ यहाँ पर जिस तरह से मारपीट हुई है, जो एविडेंसेस हैं, उन तमाम एविडेंस को भी जो फॉरेंसिक टीम है उसके द्वारा कलेक्ट किया गया है। तो पूरी तरह से लिखित शिकायत के बाद जो जांच की प्रक्रिया है पुलिस के द्वारा वो शुरू की गई है। अब देखना होगा कि इस पूरी जांच में क्या कुछ सामने आ पाता है। जी शुक्रिया। নিপায় সংক্রমিত সন্দেহে ভর্তি আরো এক। বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে একজনকে। নিপায় সংক্রমিত সন্দেহে ভর্তি করা হলো বেলেঘাটা আইডিতে আরো একজনকে। এ বিষয়ে কি জানা যাচ্ছে আরো ডিটেল জানাবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। অভিজিৎ। প্রিয়াঙ্কা, গতকাল গভীর রাতে ডিএম বাইপাস বেলেঘাটার পাশের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা এক তরুণীকে তাকে ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। কারণ এই তরুণী গত কয়েকদিন ধরে এই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জ্বর, মাথা ব্যথা থেকে শুরু করে খিঁচুনি এবং তার সঙ্গে এনসেফালোপ্যাথি, অর্থাৎ মস্তিষ্ক তার এনসেফালোপ্যাথি হয়েছিল, ব্রেনে এনসেফালোপ্যাথি, এবং সেই কারণে চিকিৎসকরা কোনো রকম ঝুঁকি নেয়নি, যেহেতু নিপার উপসর্গ বর্তমান রয়েছে এবং সেই কারণে এবং তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়াতেই তাকে আইসোলেশনে রাখার জন্য গতকাল গভীর রাতে তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়েছে এবং বেলেঘাটা আইডি হাসপাতালেই এই তরুণী ভর্তি রয়েছেন এবং সেখানে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল এবং সেখানে তাকে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা করা হচ্ছে। প্রসঙ্গত তার আগেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্স এবং একজন জুনিয়র ডাক্তার আহসাব, তাদের দুজনকেই এই নিপা সন্দেহে তাদের দুজনকেই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এবং তারাও আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এই 3 জনের নমুনায় কল্যাণীতে পাঠানো হয়েছে এবং পরবর্তীকালে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি সেখানেও পাঠানো হবে। সেই নমুনার রিপোর্ট আসার পরই নিশ্চিত হওয়া যাবে যে এরা নিপা আক্রান্ত কিনা। প্রিয়াঙ্কা, বেশ। কোভিডের পরে আমরা অনেক বেশি প্রিপেয়ার্ড এই ধরনের যে কোনো এপিডেমিক সেটাকে হ্যান্ডেল করার জন্য স্বাস্থ্য দপ্তর থেকে সমস্ত হাসপাতালগুলোতে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়। এই ধরনের কোনো সাসপেক্টেড কেস থাকলে কিভাবে যোগাযোগ করতে হবে, কোথায় কার সঙ্গে যোগাযোগ করতে হবে, কোথায় স্যাম্পল পাঠাতে হবে। মানুষকে শুধু এটুকুই অ্যাপিল করা যে এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যাতে সাধারণ মানুষকে মাস্ক পরে ঘুরতে হবে বা দূরে যেটা সোশ্যাল ডিস্টেন্সিং সেটা করতে হবে। কাজে এখন মানুষের আতঙ্কিত হওয়ার তো কোনো বিষয়ই নেই। হাসপাতালে যদি তারা যান, বিশেষ করে যাদের অন্য কোনো অসুখ আছে, তাহলে তাদের মাস্কটা তারা ব্যবহার করুন আর অকারণে হাসপাতালে ঘোরাঘুরি করা অ্যাভয়েড করুন। অতি অল্প সময়ের মধ্যে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে, কাজে মানুষের আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই।